হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস এ টেল অফ টু সিটিজ। দুটি শহরের গল্প নিয়ে এই উপন্যাস। আর এই দুটি শহর, এখানে টু সিটিজ দুইটা হচ্ছে, একটা ফ্রান্সের প্যারিস আর একটা ইংল্যান্ডের লন্ডন। মূল উপন্যাসের অধিকাংশ জুড়ে রয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন নামক ঘটনা, এবং এই জন্য সেটিংয়ের অধিকাংশ কিছুই পড়েছে ফ্রান্সে। চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজের ব্যাকগ্রাউন্ডে ফ্রেঞ্চ রেভলিউশনকে ব্যবহার করেছেন। চলুন এই উপন্যাসের ব্যাকগ্রাউন্ড ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে জেনে নেওয়া যাক। ফ্রান্সের ইতিহাসে ফ্রেঞ্চ রেভলিউশন বিশাল এক পরিবর্তনের নাম। এই ফ্রেঞ্চ রেভলিউশন 1789 থেকে 1799 সাল পর্যন্ত চলেছিল। এটা এমন এক ধরনের বড় আন্দোলন, গণ অভ্যুত্থান ছিল, যেটা রাজনৈতিক এবং সামাজিক সব দিকের যে ধারণা, চিন্তা চেতনা সবকিছু বদলে দিয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের কারণটা ছিল ওই সময়ে রাজতন্ত্র প্রচলিত ছিল এবং যারা শাসক ছিল তারা প্রচুর পরিমাণ সুবিধা ভোগ করত। তারা দরিদ্র মধ্যবিত্ত এসব মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিত। তারা গরিব থেকে গরিবতর হতো আর ধনীরা আরও বেশি ধনী হতো। তারা রাজকীয় সুখ লাভ করত আর গরিবরা খেটে না খেয়ে অসুখে মারা যেত। আমরা উপন্যাসেই দেখতে পাবো যে হতদরিদ্র একজন মানুষের ছেলেকে এক ধনী তার গাড়ির চাকা দিয়ে পিষ্ট করে মেরে ফেলেছে। এর বিনিময়ে সে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে ওখানে চলে যায়। অর্থাৎ একটা জীবনের মূল্য তার কাছে একটি মুদ্রা ছাড়া কিছুই নেই। ঠিক এরকম ঘটনাগুলি ছিল ফ্রান্সে, আর এর ফলাফল স্বরূপ হয় ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে অনেকটা পরিবর্তন চলে আসে ফ্রান্সে। পুরনো যেসব নিয়ম কানুন ছিল তা বদলে যায়, রাজনৈতিক চিন্তা চেতনা বদলে যায়, পুরনো যেসব নিয়ম কানুন ছিল সব কিছু বদলে যায়। এবং ফ্রেঞ্চ রেভলিউশনের বিখ্যাত স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এবং এই গুরুত্বপূর্ণ আন্দোলনকে ব্যাকগ্রাউন্ডে নিয়েই এই উপন্যাসটি তৈরি হয়েছে। এবং এই বইটি অর্থাৎ এই উপন্যাসটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটির নাম হচ্ছে রিকল টু লাইফ, দ্বিতীয় ভাগটির নাম হচ্ছে দ্য গোল্ডেন থ্রেড, তৃতীয় ভাগটির নাম হচ্ছে দ্য ট্র্যাক অফ এ স্টর্ম। আমরা যখন মেইন উপন্যাসটি আলোচনা করব তখন প্রতি স্টেপে স্টেপে ভাগ করেই বলা হবে এবং কেন এই নামটি আসলো সেটিও বলে দেওয়া হবে। চলুন এরপর উপন্যাসে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলোর নাম জেনে নেওয়া যাক এবং আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব যাতে উপন্যাসটা বুঝতে আমাদের খুব সহজ হয়। উপন্যাসের প্রথম এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ডক্টর ম্যানেট। ইনার নাম যদিও ডক্টর আলেকজান্ডার ম্যানেট, কিন্তু ডক্টর ম্যানেট নামে হিসেবে তিনি পরিচিত। তিনি একজন ডাক্তার ছিলেন, তবে অন্যায়ভাবে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল বাস্তিল নামক এক দুর্গে, যেটা ছিল সবচেয়ে ভয়ঙ্করতম জেলখানাগুলোর একটি। এ সম্পর্কে কথিত আছে যে সেখানে সূর্যের আলো প্রবেশই করে না, এমন একটা অবস্থা। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই ডক্টর ম্যানেট সবসময় জুতা সেলাই করতেছেন, কারণ তিনি যখন জেলখানায় ছিলেন তখন সময় পার করার জন্য তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন। এই জন্য মুক্তি পাওয়ার পরেও দেখা যায় যে তিনি ওই একই কাজ করতেছেন এবং তার স্মৃতি শূন্য হয়ে গেছে। প্রায় 18 বছর ধরে একটি ছোট্ট কক্ষে বন্দি থাকার ফলে তার সমস্ত স্মৃতি গায়েব হয়ে যায়। তবে শেষ পর্যন্ত আমরা তাকে একজন আদর্শ পিতা হিসেবে পাই। তিনি তার সন্তানের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করেছেন। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে লুসি ম্যানেট। তিনি ডক্টর ম্যানেটের মেয়ে। যদিও তিনি ফ্রান্সের জন্মগতভাবে নাগরিক, কিন্তু বড় হয়েছেন ইংল্যান্ডে। তিনি টেলসন ব্যাংকের তত্ত্বাবধানে বড় হয়েছেন, কারণ 18 বছর বয়স পর্যন্ত টেলসন ব্যাংক এবং লুসি ম্যানেট কেউ জানতো না যে লুসি ম্যানেটের বাবা ডক্টর ম্যানেট এখনও বেঁচে আছে। তারা মনে করেছিল তিনি মারা গেছেন। লুসি খুবই সুন্দর দেখতে ছিল, তার ছিল সোনালি চুল এবং নীল চোখ। সে খুবই মমতাময়ী এবং ভালোবাসার আধারের মতো ছিল। তার ওই ভালোবাসা তার স্মৃতিশূন্য বাবাকে স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। মদ পান করে অভ্যস্ত সিডনি কার্টনকে ভালো পথে নিয়ে আসে এবং পুরো ফ্যামিলিকে তার ভালোবাসা সে একত্রিত করে রাখে। গোল্ডেন থ্রেড হিসেবে তাকেই এখানে দেখানো হয়েছে। তৃতীয় এবং অন্যতম ক্যারেক্টার হচ্ছে চার্লস ডার্নি। যদিও জন্মগতভাবে সে ফ্রান্সের ধনী পরিবার, অ্যারিস্টোক্রেটিক পরিবারের সদস্য, কিন্তু সে সেসব পছন্দ করতো না, কারণ তার বংশের মানুষ, আগেই বলা হয়েছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে যখন যারা ধনী ছিল তার খুব অত্যাচারী ছিল, ঠিক সেরকম ফ্যামিলি থেকে বিলং করতো। এই জন্য সে তার ফ্যামিলিকে পছন্দ করতো না, কারণ তারা ছিল অত্যাচারী আর ডার্নি ছিল ভালো মনের মানুষ। তাই সে পালিয়ে এসেছিল ইংল্যান্ডে, সেখানেই সে তার দিন যাপন করত। এবং উপন্যাসের এক সময় আমরা দেখতে পাবো যে সে জানতো যে ফ্রান্সে ফিরে গেলে তাকে আটক করা হবে এবং হত্যা করা হতে পারে, তবু সে গেলে তাদের বাড়ির চাকর মুক্তি পাবে, এই জন্য সে তার জীবন রিস্ক নিয়ে তাকে বাঁচাতে গিয়েছিল। চতুর্থ ক্যারেক্টার হচ্ছে সিডনি কার্টন। সে একজন লয়ার, তবে
সিনিয়র একজন লয়ার যার নাম হচ্ছে স্ট্রাইভার তার সহকারী হিসেবে কাজ করত। জীবন সম্পর্কে তার খুব একটা উচ্চ ধারণা ছিল না। সে মদ পান করত এবং হতাশায় ডুবে থাকতো। এর কারণ হলো, অনেকগুলো কারণের ভিতরে একটি কারণ হচ্ছে সিডনি কার্টনের অধিকাংশ ক্রেডিট স্ট্রাইভারের কাছে চলে যেত। এর কারণ হলো সে ছিল সহকারী, সে বুদ্ধি দিত, কেস জয়লাভ করলে নাম হতো স্ট্রাইভারের। পরবর্তীতে সে লুসির প্রেমে পড়ে, যদিও লুসি ডার্নেকে পছন্দ করে ফেলে, তবু সে তাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে থেকে যায় এবং তার চেহারা এবং চার্লস ডার্নের চেহারা ছিল হুবহু একই দেখতে। তবে সিডনি কার্টন ছিল খুবই বুদ্ধিমান। এর পরের ক্যারেক্টার হলো মশিয়ের ডিফার্স। ফ্রেঞ্চ শব্দ মশিয়ের অর্থ হচ্ছে মিস্টার। এই মশিয়ের ডিফার্স হচ্ছে ডক্টর মেনেটদের ফর্মার, মানে হচ্ছে আগের যখন ডক্টর মেনেট ফ্রেন্সে ছিল সেখানকার, তখন তাদের বাড়িতে চাকর হিসেবে বা কাজের লোক হিসেবে কাজ করত। তার একটি মদের দোকান আছে এখন, এবং পরবর্তীতে সে যারা ফ্রেঞ্চ রেভলিউশনে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একজন হয়ে যায়। তবে মশিয়ের ডিফার ছিল ডক্টর মেনেটদের প্রতি খুবই দয়াদ্র, মানে তাদেরকে সে খুব পছন্দ করত। এরপরে ক্যারেক্টার হচ্ছে ম্যাডাম ডিভার্স। তিনি মশিয়ের ডিভার্সের স্ত্রী। এই মহিলা খুবই ক্রুয়েল প্রকৃতির। সে জানে যে তার স্বামী এবং সে ডক্টর মেনেটের হয়ে কাজ করেছে, তো পরবর্তীতে সে যখন রেভলিউশনারিদের দলে যোগ দেয়, সে সেলাই করে তার একটা কাপড়ের মধ্যে সেলাই বুনতো এবং সেখানে কাদের কাদের হত্যা করা হবে সেসবের নাম সে লিখে রাখত। এই মহিলা তার মানসিক বা শারীরিক সব দিক দিয়ে ছিল খুব ভয়ঙ্কর। তার মূল উদ্দেশ্য ছিল ভয়ঙ্করভাবে এই সব অ্যারিস্টোক্রেটদের উপর প্রতিশোধ নেওয়া, এবং পরবর্তীতে এটা খুবই সীমা ছাড়িয়ে যায়। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আরও কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন একটা হচ্ছে জার্ভিস লরি। তিনি টেরসন ব্যাংকের হয়ে কাজ করেন। যখন ডক্টর মেনেট বেঁচে আছে কিনা এটা জানা ছিল না, অর্থাৎ তিনি যখন বাস্তিল দুর্গে আটক থাকেন তখন লুসিকে তিনি দেখাশোনা করেছেন, বা ব্যাংকের হয়ে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটুকু দিয়েছেন, এবং পরবর্তীতে ডক্টর মেনেটকে ফিরিয়ে নিয়ে আসা সব কিছু তিনি খুবই দায়িত্বের সাথে পালন করেছেন। এছাড়া আরেকটি ক্যারেক্টার হলো মিস প্রোস। তিনি লুসির দেখাশোনার দায়িত্বে থাকেন, তাকে তার সব কিছুই দেখাশোনা, পড়াশোনা, এসব সব বিষয়ে সাহায্য করেন। এছাড়া পাবো মার্কুইস এভারমন্থ। সে হচ্ছে চার্লস ডার্নের আঙ্কেল। মিস্টার স্ট্রেভার তিনি একজন লয়ার যার সহকারী হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সিডনি কার্টন কাজ করত। জন বার্শার্ড এবং রজার ক্লাই এই দুইজন হচ্ছে ব্রিটিশ স্পাই। তারা ফ্রান্সে তথ্য সংগ্রহ করে যে আন্দোলনটা কোথায় কিভাবে হচ্ছে, মানে সব গতি প্রকৃতি তারা লক্ষ্য করত। আর গ্যাবেল হচ্ছে চার্লস ডার্নে এবং মার্কুস এভারমন্থ, এই যে দুইজন রয়েছে পরিবারের চাকর হিসেবে কাজ করে গ্যাবেল। এই ছিল উপন্যাসের সব ক্যারেক্টার। চলুন উপন্যাসের গুরুত্বপূর্ণ থিমগুলো জেনে নেওয়া যাক। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ থিম হচ্ছে রিসারেকশন। রিসারেকশন বলতে আমরা বুঝি পুনরুত্থান। একটা উপন্যাস জানার পর সেখানে কি কি থিম ব্যবহার করা হয়েছে সেসব আলোচনা করলে আপনাদের বেশি বুঝতে সুবিধা হবে। তারপরও পূর্বে কিছুটা ধারণা দিয়ে রাখা যায়। যেমন রিসারেকশনে এখানে বোঝানো হচ্ছে যে কি কি জিনিসের পুনরুত্থান হলো এই উপন্যাসটাতে। আমরা দেখতে পাবো যে ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার ফলে দরিদ্র মানুষের উত্থান হয়েছে, তারা অ্যারিস্টোক্রেটদের পরাজিত করেছে, নতুন এক ধরনের সমাজের উৎপত্তি হলো, এটা দেখা গেল। এছাড়া মদ পান করতো সিডনি কার্টন। উপন্যাসের শেষে দেখা যায় সে লুসি এবং তার পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করে। এখানে সে একজন হিরো হিসেবে, একজন মদ পানকারী নিকৃষ্ট মানুষ থেকে সে পরবর্তীতে একজন হিরো হয়ে যায়। এখানে তার রিসারেকশন ঘটে। ডক্টর মেনেট, যার স্মৃতি শূন্য হয়ে গিয়েছিল 18 বছর জেলখানায় থাকতে থাকতে, তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এখানে তারও রিসারেকশন হয়। এছাড়া লাভ থিমটা যদি নেই, পুরো উপন্যাসে লাভ থিমটা বিশেষভাবে ব্যবহার করা হয়েছে। যেমন ডক্টর মেনেট যে এভারমন্থ ফ্যামিলির জন্য 18 বছর জেলে ছিলেন, কিন্তু তার স্মৃতি ফিরে আসার পর যেহেতু তার মেয়ে লুসি ডার্নিকে পছন্দ করে, আর ডার্নি হচ্ছে সে এভারমন্থ ফ্যামিলির সদস্য, তবু তার মেয়ের ভালোবাসার জন্য তিনি মেনে নিয়েছিলেন। ঠিক এই ভালোবাসার জন্যই সিডনি কার্টন লুসি এবং তার পরিবারের জন্য জীবন দিয়েছিল। শুধুমাত্র নিজের পরিবারকে ভালোবাসা, পরিবারের ক্ষুদ্রতম সদস্য চাকরটাকে পর্যন্ত ভালোবাসার জন্য ডার্নে ফ্রান্সে গিয়েছিল নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আর এই ভালোবাসার জন্যই সিডনি কার্টন ভালো পথেই ফিরে এসেছিল। এছাড়া আমরা স্যাক্রিফাইস দেখতে পারি। সিডনি কার্টন তার জীবনকে স্যাক্রিফাইস করেছে। এছাড়া হাজার হাজার মানুষ রিভলিউশনের তাদের জীবন স্যাক্রিফাইস করেছে। উপন্যাসে আমরা দেখতে পাই ক্লাস ডিসক্রিমিনেশন থিমটাও রয়েছে। শ্রেণী বিভেদ, উঁচু শ্রেণীর মানুষ অ্যারিস্টোক্রেটরা গরিবদের এত নিকৃষ্টভাবে দেখতো যে তাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে ছিল না। সমাজের সর্বস্তরে আমরা এই ক্লাস ডিসক্রিমিনেশন দেখতে পাই। আশা করি ক্যারেক্টার, থিম, ব্যাকগ্রাউন্ড এসব আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।
খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ক্রিটিক্যাল সামারিটি নিয়ে আলোচনা করব এবং সেখানে থিমগুলো এক্স্যাক্টলি আবার তুলে ধরলে একটু করে আপনারা সহজে বুঝতে পারবেন এবং ক্যারেক্টার লিস্টেও খুবই সংক্ষেপে আলোচনা করা হবে। তখন আপনাদের উপন্যাসটি বুঝতে আরও সহজ হবে। সো অবভিয়াসলি ভিডিওটি আপনার কোনো কাজে আসলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো অবশ্যই আপনার করা উচিত এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আশা রাখছি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।